আমাদের এক্সপোর্টাররা দেখাচ্ছে যে তারা $100 আনতেছে, কিন্তু $100 যদিও আনে, কিন্তু এর আগে তো $90 তারা ইনভেস্ট করছে হচ্ছে কাপড় কেনার জন্য, সুই কেনার জন্য, বুতাম কেনার জন্য। এটা শুভঙ্করের ফাঁকি দেখানো হচ্ছে, আর দর্জিগিরি করে কারো কোনো জাতির ভাগ্য পরিবর্তন হয় না। আর এই যে তারা দেখেন সব এত বছর পরে গার্মেন্টস করছে, এখন তার ওয়ার্কারের জন্য রাস্তা বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওষুধ কোম্পানি টেক্সটাইলে কোনো ওয়ার্কারের বেতন নিয়ে কোনো ঈদের সময় কোনো ঝামেলা হয় না। বাংলাদেশ ব্যাংকের একটা ক্ষমতা খর্ব করা দরকার, তারা সবসময় মৌকুব করে, ইন্টারেস্ট মাফ করে দেয়। হ্যাঁ, তারপরে এটা তো ক্লাসিফিকেশন করার সময় ওই করে স্বাধীনতার পরে থেকে কাদের কাদের করা হয়েছে, এরা একটা কর্মচারী, জনগণের মালিক। তো এদের এই ক্ষমতা কোথায় আছে, কয়বার একটা লোকের কয়বার মাফ করবেন আপনি, ক্ষমতা আপনার কোথা থেকে আসলো? এটা বারবার দেখা যায় যে সালমান নম্বরে মাফ করতেছে, তার সুদ মাফ। আলী রিয়াজ, তাকে এখানে বানানো হয়েছে কি, যেটা তার আইন তার সাবজেক্ট না, যেখানে আপনার স্বাধীন মালিক সাহস পেল না। ডক্টর কামালের রচিত সংবিধান, সেটার মধ্যে ড্রাফে হাত বসানোর মতো আলী রিয়াজের ক্ষমতা আছে না? যোগ্যতা, লেখাপড়া আছে? কিসের ভিত্তিতে করা হয়েছে এটা? এরকম আরো অনেক হাজারো আছে, কয়টা বলবো আমরা? বলছি যে এখানে যারা অনুষ্ঠান সঞ্চালন করে তারা অনেক অভিজ্ঞ, তারা তাদের সর্বাধিক বিবেচনায় তারা গেস্ট নির্বাচন করে। গেস্টের নির্বাচন সঠিক হয়েছে না বেঠিক হয়েছে একজন প্রশ্নকারীর বলার এখতিয়ারই নাই। আর তাছাড়া তাদের আগে, এখন ওই প্রশ্নকারীদের আগে তার সোশ্যাল স্ট্যাটাস কি করে সে, তাহলে তার প্রশ্নের মানটাও সেভাবে হবে। এগুলি এরপরে যদি কোনো কারো প্রশ্ন নেওয়া হয় তাহলে তার পরিচয়টা দিলে ভালো হবে ভবিষ্যতে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এখানে যারা আলোচকের সাথে সম্মানিত লোক, একটা লোককে সে পাগলা না কি, সে কিভাবে বুঝলো সে পাগলা, তাহলে পাগলা বলে পরোক্ষভাবে এটা সঞ্চালককে বলা হয় যে সঞ্চালক একজন পাগল আর পাগলকে সিলেক্ট করছে। এটা হলো 1। 2 নম্বর হলো প্রশ্ন হলো যে এটা এক্সিটের কথা যেটা বলা হয়েছে, বিএনপি নিজের এক্সিটের খবর রাখতে পারে না, বিএনপি এখানে আসতে পারবে কিনা, বিএনপির এখনো সবগুলি যদি মধ্যে আসতে হবে, বিএনপি এখন নেক্সটে আসবে কিনা সেটা অনিশ্চিত। সেটা এক্সিটের প্রশ্ন আবার কি দিবে তারা, মানে। আর ওনারা যদি ওনাদের যে দূরদর্শিতা থাকতো, ইউনূস সাহেবের, আমি শ্রদ্ধার সাথে, আমার সাথে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ওনার, আমি সম্মান রেখেই কথা বলতে চাই, বাধ্য হচ্ছে ওনার এই কথাগুলি বলার জন্য। ওনার যে ওই 1 বছরের পারফরমেন্স দেখে উনি যে এক্সিট সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এক্সিট করতে পারবে, কার্যকরী করতে পারবে, সেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। সন্দেহ হচ্ছে উনি এটা করতে পারবে না। যে লোক তার ক্যাবিনেট পরিবর্তন করতে পারে, সে নিরাপদে যাবে কিভাবে? সে নিরাপদে যাইতেও পারবে না। এটা যদিও এটা কঠিন হয়েছে কথাটা, কারণ যে লোকটা একটা ঢাকা শহরের ট্রাফিক সিগন্যাল ঠিক করতে পারছে না, যে লোকে তার ক্যাবিনেটটা পরিবর্তন করতে না, এত প্রশ্ন আসার পরে সে লোক নিরাপদে কিভাবে দেশ থেকে চলে যাবে? নিরাপদ দেশ থেকে যেতে পারে? হাসিনা তো বুদ্ধিমত্তার মধ্যে দেশ থেকে নিরাপদে গেছে, উনি নিরাপদে যেতেও পারবে না। কারণ ওনাকে যারা প্রোটেক্ট করতেছে, যে পুলিশকে আপনার পুলিশ তার সদর দপ্তর রক্ষা করতে পারলো না, আর্মি হেলিকপ্টার দিয়ে তাদের পুলিশের আইজিরে রক্ষা করলো, সেই পুলিশ, তাহলে উনি আর্মির লোকে ওনার গ্যাপ তৈরি হয়ে গেছে। তারপরে ওনার যে নির্বাচিত সরকাররা কাউকে কোনো চুক্তি করা, কোনো কিছু করার এখতিয়ার থাকে না, সেখানে রেফারেন্ডাম আনতে হয়। কারণ সে ইভেনকে নির্বাচিত সরকারের অধিকার নাই কোনো জায়গা দিয়ে দেওয়া, সম্পদ দিয়ে দেওয়া, কারণ এই অথরিটি তো ওনার নাই। ওনার হলো রুটিন ওয়ার্ক, উনি হলেন টেম্পোরারি, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এটা ওনার হলো কি, একটা যদি দায়িত্বের অতিরিক্ত কোনো দায়িত্ব থাকে সে তাহলে রুটিন ওয়ার্ক করবে। ওনাকে দেওয়া হয়েছে যে আমরা কেন সরকার পরিবর্তন করলাম, আমরা আমাদের ভোটগুলি 15 বছর দিতে পারলাম না, দিনের ভোট রাতে করলো। তো এই দিনের ভোট রাতে করার জন্য এখন ওনাকে আমরা নিলাম অস্থায়ী ভিত্তিতে, উনি কোনো পলিসি মেকিং, সংবিধান পরিবর্তন করার ওনাদের এখতিয়ারে নেই। এই অথরিটি ওনার কোথায়? কারণ এটা তো জনগণ মালিক, কর্মচারী। তারপরে আবার এনডিএ করছে একটা, যে এখানে যে গেল বাণিজ্য ব্যাপারে, এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, তো এটা মালিকে জানবে না, কর্মচারী জানবে। যে কর্মচারী চুক্তি করতেছে, জনগণ হলো মালিক, জনগণের ট্যাক্স হচ্ছে, তাহলে এটা কি পরক্রিয়া আছে? এটা গোপন রাখবে কেন? এটা ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে যে কি আমরা চুক্তি করলাম, কি পারলাম না, কি না করলাম। এখন ট্রাম্প একটা ব্যবসায়ী, ট্রাম্পে কমিশন খাওয়ার জন্য কোনো কিছু বিক্রি করলে সেখানে তার ব্যবসায় ফার্ম আছে। এর আগে যদি এবারে না যাইতো তাহলে জেলে যাইতে হইতো ট্রাম্পকে। তো এখন আমরা চুক্তি করতেছি, আমি গার্মেন্টস রপ্তানি করি, গার্মেন্টস যদি আমি $100 রপ্তানি করি, $100 রপ্তানি করি, তাহলে আমার সুতা কিনতে হয়, সুই কিনতে হয়, বুতাম কিনতে হয়, বক্রম কিনতে হয়, কাপড় কিনতে হয়, তাহলে এটার জন্য আমার ডলার অলরেডি চলে যায়, তাহলে এটা নেট প্রফিট হবে আমার $10। কিন্তু আমাদের এক্সপোর্টাররা দেখাচ্ছে যে তারা $100 আনতেছে, কিন্তু $100 যদিও আনে, কিন্তু এর আগে তো $90 তারা ইনভেস্ট করছে হচ্ছে কাপড় কেনার জন্য, সুই কেনার জন্য, বুতাম কেনার জন্য। এটা শুভঙ্করের ফাঁকি দেখানো হচ্ছে, আর দর্জিগিরি করে কারো কোনো জাতির ভাগ্য পরিবর্তন হয় না। আর এই যে তারা দেখেন সব এত বছর পরে গার্মেন্টস করছে, এখন তার ওয়ার্কারের জন্য রাস্তা বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওষুধ কোম্পানি টেক্সটাইলে কোনো ওয়ার্কারের বেতন নিয়ে কোনো ঈদের সময় কোনো ঝামেলা হয় না। তো গার্মেন্টস যদি এত কিছু করে থাকে, তার দেশ কেন আইএমএফ এর পিছনে দৌড়াচ্ছে কেন?
তো এখন এই যে ওখানে তাহলে এইগুলি কেন হচ্ছে, কারণ এখানে 30 জনের মতো গার্মেন্টস ফ্যাক্টরির মালিক এমপি হয়েছে, তো তারা প্রভাবকারী। তাহলে টেক্সটাইলের কোনো অবদান নাই, ওষুধের কোনো অবদান নাই, অন্য অন্য সেক্টর আছে না, তো তাদের লোকে বিমতাসুলভ আচরণ করা হচ্ছে, কারণ এদেরকে সবসময় এদেরকে দেওয়া হচ্ছে। আমরা দেখি লোকজনকে কি করে, ট্যানারি ব্যবসারা ঈদের আগের দিন লোন দিল না, ভাই তোমার ব্যবসা তুমি প্ল্যানিং করবে 1 বছরের, তোমার ঈদের আগের দিন কেন করে এরা শর্ট টাইমে, যাতে কাগজপত্রগুলি ঠিক মতো না দেখতে ব্যাংক লোন দিলে ওই টাকা আর আসে না, রিটার্ন আসে না। তো এই কারণে স্বাধীনতার পর থেকে ওরা যে টাকাগুলি নিচ্ছে, ইভেন এই করোনার সময় টেক্সটাইল আলারা 100 কোটি টাকা নিচ্ছে ওটা ইয়ে হিসেবে, এগুলি এখনো রিটার্ন দেয় না, সুদ মুক্ত। এগুলি এখন না পরে তারপর আবার এখন ওই বাণিজ্য, আমি ওখানে রপ্তানি ক টাকা পাচ্ছি, নেট প্রফিট কত আমার আমেরিকার, তাহলে আমি যেহেতু বোয়িং কিনবো, বোয়িং কিনলে বোয়িং এর জন্য কত রাষ্ট্রকে আমরা অ্যাফোর্ড করতে পারবে? আমাদের যে বিমানগুলো সেগুলো প্যাসেঞ্জার নাই। এখন সত্য কথা বলে অনেকের বিরুদ্ধে যায়, আমরা কত জনের আমরা ইয়ে করবো, অসন্তুষ্ট করবো। আর তাছাড়া একটা সকল লজ্জা তো আছে। এখন মঞ্জুর সাহেব, আমি জানি মঞ্জুর সাহেব কিন্তু এরকম আকাম করে, আমি তো সকল লজ্জা কতটুকু বলতে পারবো? আমরা তো এতটুকু তো আমাদের আমাদের মুরব্বীরা আমাদের শিখায় না এটা, কিন্তু তারপরে বাধ্য হচ্ছে, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে এইগুলি দেখে পীড়া দিচ্ছে। সেই জন্য আমি ইউনুস গভর্নমেন্টকে বলছি, স্যার আপনি আপনার যখন অন্যায় করা হয়েছে, আমরা কিন্তু স্যাটেলাইটে সুরেন্দ্র গুপ্তের সাথে আপনার পক্ষ নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন আপনার কার্যকলাপগুলি 1 বছর অনেক টাইম, আপনি একটা পরিবর্তন এখন পর্যন্ত রুটিন ওয়ার্ক একটা হিসাবল করতে পারলেন না, তো আপনি কিভাবে ইলেকশন করবেন? আপনি যুক্তিতে আসেন, আপনার দরকার প্রকাশ্য ডিবেট দেন আমেরিকার মতো। আমরা জনগণের পক্ষে কথা বলবো, আপনি রাষ্ট্রের পক্ষে কথা বলি, যে যুক্তিগুলি আমি দিব এগুলো খণ্ডন করেন, আপনি একটা ওপেন ডিক্লেয়ার করেন। আমি তো নিজে আপনার কাছে আবেদন করতেছি, মঞ্জু সাহেবের থাকো, এরকম আরো লোক থাকুক, প্রকাশ্য আমরা একটা ডিবেট ক্যামেরার চালু অবস্থায় আমরা করতে চাই, যে আপনি বলেন তো এই কাজগুলি কেন করছেন, আর আমরা যে বলছি এটা সঠিক বলছে কিনা। তো এখন এই যে যেখানে হাত দিবে সেখানে সারা গায়ে ব্যথা, কোথায় মলম লাগবে কোথায়। উনি যে এগুলি ওনার অ্যাচিভমেন্টের মধ্যে শুধু আমরা এখন কিছু কথা বলতে পারছি, এই যে এই ছাড়া আর কোনো অ্যাচিভমেন্ট আমি দেখছি না। এখনো টাকা সবাই বেতন দেওয়া হচ্ছে, এখনো তো লোনগুলি যে আনছে ওগুলি লোন ইয়ে করতে পারে না। তারপরে দুর্ভাগ্যজনক, এত আওয়ামী লীগের আমলে লোন নেওয়া হয়েছে, ওই আমাদের অর্থমন্ত্রী গেছে, তাদেরকে নামে ওয়ারেন্ট ইস্যু করছে, পরে এমবিসিতে আশ্রয় নিচ্ছে আমাদের অর্থমন্ত্রী, বাংলাদেশ গভর্নর, পরে ওই কোম্পানির সাথে আগে কন্টেস্ট করে নেয়। কি লজ্জার কথা, আমরা এই জাতি হিসেবে আমরা বাইরের মুখ দেখাবো কি করে? ওরা যাইয়া এমবেসিতে আশ্রয় নিতে হচ্ছে। আমাদের এই যে সালে আহমেদ সাহেব, ওনাদের অপরাধ না, অপরাধের আগে, কিন্তু গভর্নমেন্ট তো এটা বাংলাদেশ গভর্নমেন্ট, তাহলে উনি যে কাজগুলি করতেছে এগুলি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের আয় পয়সা 1 পয়সা নাই, তো এখানে আমরা তো ব্যয় বাড়াচ্ছি, আমরা বিমান কিনতে, যে বিমানগুলো এগুলো প্যাসেঞ্জার খুঁজে পাচ্ছি না, সে প্যাসেঞ্জার আছে, তাহলে বিমান লস হচ্ছে কেন? বিমান বরঞ্চ 5 সেক্টর দিয়ে দেওয়া উচিত, বিদেশের অনেক জায়গায় আছে 5 সেক্টর দিবে, কারণ যে বিমানটা স্বাধীনতার থেকে অদ্যবধি কোনো লাভ করতে পারলো না, তাহলে জনগণের ট্যাক্সের টাকা, এই টাকা কতদিন দিবে, কার টাকা কে দিবে? তারপরে আরেকটা জিনিস, বাংলাদেশ ব্যাংকের একটা ক্ষমতা খর্ব করা দরকার, তারা সবসময় মৌকুব করে, ইন্টারেস্ট মাফ করে দেয়। হ্যাঁ, তারপরে এটা তো ক্লাসিফিকেশন করার সময় ওই করে, স্বাধীনতার পরে থেকে কাদের কাদের করা হয়েছে, এরা একটা কর্মচারী, জনগণের মালিক, তো এদের এই ক্ষমতা কোথায় আছে, কয়বার একটা লোকের কয়বার মাফ করবেন আপনি, ক্ষমতা আপনার কোথা থেকে আসলো? এটা বারবার দেখা যায় যে সালমান নম্বরে মাফ করতেছে, তার সুদ মাফ, তো ওই সময় টাকা নিচ্ছে, জমি কিনলেও তো সে কত কোটি টাকার মালিক হয়ে যাবে। যারা লোন নিচ্ছে তারা দিচ্ছে না, কেন দিচ্ছে না? যারা লোন যারা দিচ্ছে কার্যকলাপের সাথে সবগুলির জবাব দিতে আসা, এনে আমরা আশা করছিলাম এই গভর্নমেন্ট আসার পরে পলিটিক্যাল বিভিন্ন ইয়ের মধ্যে করে, এখনো পলিটিক্যাল নেতা ইয়ারা অ্যাডভাইজাররা ডিউ দিয়া লোক নিয়োগ করছে। রাজুকের চেয়ারম্যান একটা, সে হলো জমি দালাল, তারপরে একটা জেনারেলকে, ইঞ্জিনিয়ারিং ছিল আপনার প্রফেশনাল ইয়ারে আপনার বিসি ছিল, তারে ওখানে প্রমোশন দিবে না, সেই জন্য লেফটেন্যান্ট জেনারেল করতে হবে না, সেই জন্য তারে বাইরে আনলে এখানে চেয়ারম্যান করা হবে। তার পরিবর্তে এটা করে গেছে হাসিনা গভর্নমেন্টের নাম বলে শেষের দিকে। আর এই গভর্নমেন্ট এসে করলো কি, ওনারে তাড়াই দিলেন, একটা পিএইচডি করালো, একটা জমির দালালকে এখন চেয়ারম্যান বানাইছে। তাহলে কোনোদিন একটা সেকশন অফিসার ছিল না। তো এই যে কতগুলি, যেমন রাষ্ট্রপতি কতগুলি মাফ করতে, এটা বলা আছে কি কি ক্ষেত্রে মাফ করতে পারবে, খুন করে বলছে প্রমাণ আছে সেখানে মাফ করো, যদি কোনো লোকের অবিচার হয় তাহলে যেন সেটা ব্যালেন্স করার জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতা দিচ্ছে, উনি করতেছে চোর ডাকাতকে মাফ করে দিচ্ছে না ইতিপূর্বে। তো এই জন্য রাষ্ট্রপতির কিছু কিছু ক্ষেত্রে, এটা আমাদের সংস্কারের মধ্যে কোনো কথা নাই যে তার গুন্ডা হত্যাকারীকে মাফ করে দেওয়া হয়েছে, তা আমরা আজিজের ভাইকে মাফ করে দিচ্ছে রাষ্ট্রপতি। তো সেইখানের ব্যাপারে কমিশন কি করছে? কমিশন কোনো কথা বলছে এটা, যে রাষ্ট্রপতি কোন কোন ক্ষেত্রে মাফ করতে পারবে? একটা খুনি কালা জাহাঙ্গীরকে মাফ করে দিবে রাষ্ট্রপতি, প্রস্তাব নিচ্ছে, এইগুলি হচ্ছে। তারপরে যাকে আমরা ল কমিশনের দেওয়া হচ্ছে, সে নিজের সাবজেক্টের ল না, সে তারপরে সে একটা অখ্যাত একটা গ্রামের মফস্বল কেসের ইকারের প্রফেসর, হরগঙ্গা কলেজের মতো আমাদের ইচ্ছে আরো নিম্নমানের, সেই কলেজের প্রফেসর আলী রিয়াজ, তাকে এখানে বানানো হয়েছে কি, যেটা তার আইন, তার সাবজেক্ট না, যেখানে আপনার স্বাধীন মালিক সাহস পেল না, ডক্টর কামালের রচিত সংবিধান
সেটার মধ্যে ড্রাফে হাত বসানোর মতো আলী রিয়াজের ক্ষমতা আছে, না যোগ্যতা লেখাপড়া আছে? কিসের ভিত্তিতে করা হয়েছে এটা? এরকম আরো অনেক হাজারও আছে, কয়টা বলবো আমরা? এখন আমি ওই যে মঞ্জু সাহেবের সাথে একমত হয়ে বলে স্যার আমি ওইভাবে মঞ্জু সাহেবের মতো এরকম কঠিন ভাবে না বলবো না, কারণ আমার সাথে ব্যক্তিগত বা উনি আমাকে ভালো জানে, আমি ওনাকে ভালো জানি, ওনাকে বিনয়ের সাথে বলবো স্যার যেহেতু আপনি পারলেন না, এটা ভদ্রলোকের নিয়ম হলো কি, আমি পারতেছি না আমি বলবো, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবো যে আমি পারতেছি না ভাই, তোমরা এটা গভর্নমেন্ট করো। আর আরেকটা ঘটনার মূল্যবান কথা হলো সেটা যে হাসিনা এক কলমের খোঁচায় আমাদের তত্ত্বাবধায়ক বাতিল করে দিছে। এখন এটা একজন মামলা করার পর এটা রেস্টোর হয়ে গেছে, তাহলে অটো আমরা তত্ত্বাবধায়ক চালু হয়ে গেছে, তাহলে এই দুইটা গভর্নমেন্ট দুইটা সিস্টেম থাকতে পারে, ওনার পুরো গভর্নমেন্টটা অবৈধ হচ্ছে এখন। এখন এটা রাখলে কারণ এই দুইটা সিস্টেম একসাথে রাষ্ট্র চলতে পারে না। তো উনি যে এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলছে, যেটা তত্ত্বাবধায়ক রেস্টোরের পরে এক দেশের কি দুই প্রেসিডেন্ট থাকতে পারবে? এক দেশের দুই পদ্ধতি থাকতে পারবে না তো এক গভর্নমেন্ট। তাইলে এখন ইমিডিয়েটলি একটা এই যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট করে উনি বলতে পারে যে ভাই যেহেতু তত্ত্বাবধায়ক রেস্টোর হয়ে গেছে, আগে বাতিল ছিল, এখন এটা সংবিধানের সঙ্গে অটোমেটিক অটো সংযোজন হয়ে গেছে, কারণ যেহেতু এটা কোর্টে রায় দিচ্ছে। সুতরাং ওইটার কথা বললা রাষ্ট্রপতি তখন 3 মাসের জন্য একটা সরকার গঠন করবে, করে যেহেতু তারা পারবে না, তারা সম্মান নিয়ে চলে যাওয়া, এটা ওনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। ধন্যবাদ।